প্রিয় শিক্ষার্থী, তোমাদের স্বাগত জানাচ্ছি উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্র গতিবিদ্যা চ্যাপ্টারে। আমি আনিসুর রহমান, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, ভেড়ামারা কলেজ, ভেড়ামারা, কুষ্টিয়া। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের একটি স্ক্রিন শেয়ার করছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা। আমি বুঝতে পারছি তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, আমি আনিসুর রহমান, তোমাদের যেটা বললাম প্রথমে, যে আমি তোমাদের আজকে তৃতীয় চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা একটু আমাকে জানাও যে সাউন্ড সিস্টেম এবং তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা। প্রিয় শিক্ষার্থী, হ্যাঁ সব ঠিক আছে। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ। ইতিমধ্যে যুক্ত হয়েছো নাহিদুর রহমান, আসসালামু আলাইকুম বলছে। ওয়ালাইকুম আসসালাম। যুক্ত হয়েছো কাউসার, যুক্ত হয়েছো নাইমুর রহমান, যুক্ত হয়েছো ফারহা ইসলাম, যুক্ত হয়েছো আফরোজা আক্তার ফাতেমা, হাসিব বিল্লাহ। অসংখ্য ধন্যবাদ তোমাদের। হ্যাঁ, তোমরা যুক্ত হয়েছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের পুরো ক্লাসে আমি তোমাদের সাথে তৃতীয় চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, অর্থাৎ গতিবিদ্যা। তোমরা যেগুলো জানো আসলে সেই বিষয়গুলো নিয়েই আমি আলোচনা করব, তোমাদের সাথে কথা বলবো আজকে। কেমন? প্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি বটের গাছ দেখতে পাচ্ছ, তাই না? তো বটের গাছ আমরা বিভিন্ন বিষয় বোঝানোর জন্য আমরা বুঝে থাকি, দেখে থাকি। যে আমাদের যখন কেউ জিজ্ঞাসা করে যে তোমার বাড়ি কোথায়, তখন আসলে আমরা এরকম, আমার বাড়ি যদি বট গাছের কাছে হয় তাহলে আসলে আমরা এই বিষয়গুলোকে রেফারেন্স হিসেবে আমরা বলে থাকি, তাই না? তো প্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, একই সাথে দুইজন মানুষ তোমরা দেখতে পাচ্ছ একটি পিলার ধরে দাঁড়িয়ে আছে, তাই না? বলো। আসলে মাঠের মধ্যে যখন দুইজন দাঁড়িয়ে আছে, আমরা তাদেরকে যদি প্রশ্ন করি যে আপনারা কোথায় দাঁড়িয়ে আছেন, তাহলে তারা তখন বলবে যে এই পিলারের পাশে, পিলার থেকে কত দূরে, কোথায়, তখন তারা কিন্তু সেভাবে বলতে পারবে, তাই না? তো আসলে আমরা যার সহযোগিতা নিচ্ছি সেই বস্তুটাকে আমরা বলবো প্রসঙ্গ কাঠামো। তার মানে দেখো, একজন ব্যক্তি চলে যাচ্ছে, সে কোথায় থেকে চলে গেল সেটাও আমরা বলতে পারবো। তো এখন তোমাদের যদি প্রশ্ন করা হয় প্রসঙ্গ কাঠামো কি, তোমরা কি বলতে পারবে? ঠিক আছে, আমরা আরেকটু আলোচনা করে নিই। মনে করো তোমাকে কেউ জিজ্ঞাসা করলো যে তোমার বাড়ি কোথায়, তাহলে তুমি কি বলবে? প্রথমে বলবে যে তোমার বাড়ি, জেলার নাম বলবে, তাই না? মনে করো আমরা এখানে দেখি কুড়িগ্রাম গভর্নমেন্ট কলেজ থেকে যুক্ত হয়েছে আমাদের এখানে কাফি, যুক্ত হয়েছে আমাদের এখানে মারুফা, যুক্ত হয়েছে তামান্না, প্রত্যেকে যুক্ত হয়েছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ থেকে যুক্ত হয়েছে সুমাইয়া হোসেন। তো অসংখ্য ধন্যবাদ, এতে তোমরা প্রসঙ্গ কাঠামো বুঝতে পারছো। মোহাম্মদ উল্লাহ মারুফ যুক্ত হয়েছে রাজশাহী থেকে। মনে করো আমরা যে রাজশাহীতে যুক্ত হয়েছে তার কথা বলছি। তো তাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি, তোমার বাড়ি কোথায়? সে বললো রাজশাহী। তো বললাম রাজশাহী কোথায়? সে বললো স্যার রাজশাহী ইউনিভার্সিটি চেনেন, ইউনিভার্সিটি থেকে আসলে এদিকে যেতে হবে। তার মানে আসলে এই যে ইউনিভার্সিটির কথাটা বলা হলো, তার মানে সেটাকে আমরা আসলে একটা বিন্দু ধরে নিচ্ছি, প্রসঙ্গ কাঠামো ধরে নিচ্ছি, যার একটা মূল বিন্দু থাকবে। তাহলে তোমরা একটু আমাকে লিখে জানাও যে প্রসঙ্গ কাঠামো কি, তোমরা বলতে পারো কিনা। কে কে বলতে পারো? যারা বলতে পারবে আমি তাদের নামটি এখানে জানিয়ে দিব। আর সেই ক্ষেত্রে আমি একটু এটা শেয়ার করে নিই আমার স্ক্রিনে, আর তোমরা প্রসঙ্গ কাঠামো কাকে বলে এটা একটু কমেন্ট বক্সে জানাও। প্রিয় শিক্ষার্থী, তোমরা আমাকে জানাবে যে প্রসঙ্গ কাঠামো বলতে কি বোঝায়। আর আমি এটি শেয়ার দিয়ে নিচ্ছি আমার ওয়ালে, যাতে অন্য স্টুডেন্টরাও যুক্ত হতে পারে। কেমন? হ্যাঁ, আমি আমার ওয়ালে খুব সংক্ষেপে এটাকে শেয়ার করে দিলাম। তোমরা এখন আমাকে জানাবে যে প্রসঙ্গ কাঠামো কাকে বলে। হ্যাঁ, তোমরা অনেকেই যুক্ত হয়েছো। হ্যাঁ, বলো প্রসঙ্গ কাঠামো কি। তার মানে প্রসঙ্গ কাঠামো বলতে আমরা বুঝবো যেটা, সুমাইয়া বিনতে রুহি বলছে আগে যে স্যার ছিলেন ইনি সেই স্যার। গুড। আমি মাঝখানে আসলে এখন আমরা চ্যাপ্টার ভাগ করে নিচ্ছি প্রিয় শিক্ষার্থী। সেটা হলো তোমাদের সাথে আমার দ্বিতীয় অর্থাৎ তৃতীয় চ্যাপ্টার নিয়ে কথা হচ্ছে, আবার পরের চ্যাপ্টারটা কিন্তু সুজন স্যার ক্লাস নেবেন। কেমন? এভাবে একটা চ্যাপ্টার পর পর করে আমরা আগাবো। তো ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ তোমাদের। হ্যাঁ, হৃদয় হৃদয় বলছে যে কোনো অবলম্বনকে ভিত্তি ধরে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হলে তাকে আমরা বলি প্রসঙ্গ কাঠামো। এক্স্যাক্টলি তুমি রাইট বলেছো। তোমাকে অসংখ্য ধন্যবাদ হৃদয়, তোমরা অনেককেই রাইট বলেছো। তো ঠিক আছে, তাহলে আমি পরের স্লাইডে আগাই। দেখো তোমরা কি দেখতে পাচ্ছ। আসলে প্রসঙ্গ কাঠামো হলো তিন ধরনের। একটা হলো একমাত্রিক প্রসঙ্গ কাঠামো, দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো,
ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। আমরা স্ক্রিনে তোমাদের যেটি দেখিয়েছি আসলে সেটি হলো ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। কেমন? আমি একটু স্ক্রিনটা অফ করে দিয়ে তোমাদের সাথে একটু গল্প করে নিই, তারপরে আবার আমরা ক্লাসে ফিরে যাব। তাহলে দেখো, তোমাদেরকে আমরা বললাম একমাত্রিক প্রসঙ্গ কাঠামো, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক। একমাত্রিক মানে কি? একমাত্রিক হলো সোজা রাস্তায় কোনো গাড়ির গতি, কোনো একটা গাড়ি যখন সোজা রাস্তা বরাবর যাবে সেটাকে আমরা বলবো একমাত্রিক গতি। দ্বিমাত্রিক গতির সাথে তোমরা অনেকেই পরিচিত, কারণ তোমরা গ্রাফ করেছো, গ্রাফে এক্স অক্ষ থাকে, ওয়াই অক্ষ থাকে, আসলে সেটাকে আমরা বলছি দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো বলছি, টু ডাইমেনশনাল রেফারেন্স ফ্রেম। তাহলে আরেকটা হলো ত্রিমাত্রিক। ত্রিমাত্রিকটা কি একটু খেয়াল করো। ত্রিমাত্রিক হলো, তোমরা বোর্ডে মনে হয় আলোর ছায়া দেখতে পাচ্ছ, তাই না? ঠিক আছে, তোমরা যাতে ভালো করে দেখতে পাও সেই ব্যবস্থাটা করে দিচ্ছি। তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, যেখানে মনে করো এরকম একটা রুম, তুমি যে রুমের মধ্যে আসো সেই রুমের মধ্যে মনে করো একটা কোথাও একটা মাছি উড়ছে, তাহলে সেখান থেকে এই দেয়াল থেকে কত দূরে, ছাদ থেকে কতটুকু নিচে, অপর দেয়াল থেকে কোন দিকে, অথবা তুমি নিচের ফ্লোর থেকেও হিসাব করতে পারো কতটুকু উপরে। তাহলে কোনো বস্তুর যখন আমরা একেবারে সুনির্দিষ্ট করে যখন কোনো আমরা স্থান বলতে পারবো, সেটাকে আমরা বলবো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। কেমন? তোমরা অলরেডি সেটা তোমরা ব্যাখ্যা করেছো। এখন আমি ফিরে যাচ্ছি পরের স্লাইডে। দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা, আমরা চিত্রে কি দেখতে পাচ্ছি? দেখো, আমরা দেখতে পাচ্ছি একটি চাঁদ, তাই না? আসলে এই ক্ষেত্রে একটু গল্প করে নি, তারপরে কথা বলবো। কেমন? গল্পটা হলো কেমন, ধরো এরকম হলো যে তুমি রাত্রে বাইরে আসো অথবা বাড়ির ছাদে আসো, কিন্তু আকাশে চাঁদ উঠেছে, দারুণ বিশাল বড় চাঁদ, পূর্ণিমার রাত। তো এইরকম মুহূর্তে তোমার কি কি মনে হবে বলো তো? অনেক ভালো লাগবে না? ইলেকট্রিসিটি নাই, তুমি অন্ধকার জায়গায়, এরকম চাঁদ আছে। তাহলে কি আসলে যে কবি তিনি কিন্তু কবিতা রচনা করে ফেলতে পারবেন, তাই না? আবার তুমি চাইলে বিজ্ঞানীও হয়ে যেতে পারো। সেই চাঁদের পাশে অনেক তারা থাকবে, তাই না? তারাগুলো আবার অনেক দূরে থাকবে, কেউ দূরে, কাউকে আমরা দেখবো কাছে, কোনো তারা বড়, কোনো তারা ছোট। আসলে একটা দারুণ একটা ব্যাপার ঘটবে আমাদের সামনে। তো যদিও আমি তোমাদের কবি বা বিজ্ঞানী হওয়ার জন্য বলছি না, তো এইরকম অবস্থার যদি সৃষ্টি হয়, একটু দেখো যে চাঁদ, তো এই চাঁদকে যদি আমরা স্থিরভাবে দেখে থাকি, আমি দাঁড়িয়ে আছি বা বসে আছি, চাঁদকে দেখছি, তাহলে চাঁদকে কেমন দেখতে পারবো? চাঁদ স্থির না গতিশীল? নিশ্চয়ই চাঁদ স্থির। তো এখন খেয়াল করো, চাঁদ যদি স্থির থাকে তাহলে এই ঘটনাকে তুমি কি বলবে? দেখো তো, চাঁদটা যে স্থির, তুমি যখন ছাদে হাঁটছো বা রাস্তায় হাঁটছো তখন চাঁদও কিন্তু তোমার সাথে সাথে চলে যাচ্ছে, কি এমন হয় না? ঠিক এরকম হয়। তাহলে চাঁদটা প্রকৃতপক্ষে স্থির না গতিশীল বলো তো? তোমরা চাঁদটাকে দেখো কেমন দেখো? দাঁড়ায় দেখলে স্থির দেখো। তাহলে দেখো, তাহলে স্থিতি আমরা কাকে বলবো বলো তো? স্থিতি কি, কে বলতে পারবে? সুমাইয়া লিখছে আমি কবি হয়ে যাব। নাফিস বলছে থ্যাঙ্কস স্যার, অসংখ্য ধন্যবাদ তোমাদের। আসলে তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ। চাঁদ স্থির না গতিশীল তা নির্ভর করবে ব্যক্তির অবস্থানের ওপর। ফাইন। হৃদয় চন্দ্র পাল, গুড, দারুণ বলেছো তুমি। হুমায়রাও বলেছে চাঁদ স্থির কিন্তু আমাদের সাপেক্ষে গতিশীল। ফাইন। আমরা যখন গতির মধ্যে থাকবো তখন চাঁদ গতিশীল হবে। তার মানে তাহলে তোমরা এখন বলো স্থিতি কি? স্থিতি শব্দটা আসলে স্থিরতা থেকে এসছে। স্থির, স্থিরকে আমরা বলছি স্থিতি। কেমন? হ্যাঁ, আমি এখানে লিখলে তোমরা দেখতে পাবে স্থির থেকে, স্থির থেকে আসছে স্থিতি। তাহলে তোমরা এখন বলো স্থিতি বলতে আমরা কি বুঝি? সেই পর্যন্ত আমি একটু আগাই। তোমরা এখানে কি দেখতে পাচ্ছ বলো তো? আমি একটু পানি খেয়ে নিলাম, বুঝছো? ঠিক আছে, তাহলে দেখো, আমরা যে চাঁদকে দেখি, আসলে চাঁদটা পৃথিবীর চারিদিকে কি গতিশীল না? সে গতিশীল। তাহলে এই পৃথিবীকে যে আমরা বলছি যে পৃথিবী থেকে চাঁদকে দেখছি, আসলে বিষয়টা একটু জটিল হয়ে যাচ্ছে মনে হয় তোমাদের জন্য। যে পৃথিবী থেকে আমরা স্থির চাঁদকে দেখছি এবং স্থির দেখছি, প্রকৃতপক্ষে সেই পৃথিবীটাই কি স্থির? কি মনে হয় তোমাদের? আমরা তো জানি যে পৃথিবী স্থির নাকি গতিশীল। তো একটা দারুণ ছবি তোমাদের জন্য রাখা হয়েছে স্ক্রিনে, তোমরা এখন এটা দেখো। কি দেখতে পাচ্ছ? দেখো, সূর্যও কিন্তু স্থির নয়, সূর্যও তার অক্ষের উপরে ঘূর্ণায়মান, ঘূর্ণনশীল। সূর্যকে কেন্দ্র করে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, তোমরা মনিটরে দেখতে পাচ্ছ যে একটা পৃথিবী ঘুরছে সূর্যকে কেন্দ্র করে, আবার এই পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরছে উপবৃত্তাকার পথে। কি দারুণ ব্যাপার না? তো এই যে পুরো ঘটনাটা আমরা যেখানে অবলোকন করছি, আমরা যে দেখছি, তার মানে প্রত্যেককেই গতিশীল।
তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি গতি। তাহলে তোমাদের বলতে হবে গতি কি। ইতিমধ্যেই কে কে স্থিতি সংজ্ঞা দিয়েছে দেখি। ওবায়দুল হক দারুণ করে বলেছে, প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি বস্তুর অবস্থানের পরিবর্তন না হয় তবে তাকে স্থিতি বলে। এত দারুণ করে তোমরা বলছো ওবায়দুল হক, অসংখ্য ধন্যবাদ। সুমাইয়া ইসলাম সেও দারুণ করে বলেছে। ফারহা ইসলাম চমৎকার বলেছো, বস্তু স্থির থাকে তাকে স্থিতিশীল বলে। ফাইন। একজন বলছে হানিন, সে বলছে বস্তুর সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হলে তাকে স্থিতি বলে। আসলে সময়ের সাথে তার অবস্থানের পরিবর্তন হলেই হবে না, এখানে রেফারেন্স ফ্রেম বা প্রসঙ্গ কাঠামোটাকে অবশ্যই বলতে হবে, না বললে কিন্তু আসলে আমরা স্থিতি বা গতি বলতে পারবো না। কেমন? ঠিক আছে, তোমরা কিন্তু অসম্ভব ভালো বলছো সবাই, প্রত্যেকেই। তাহলে খেয়াল করো, আমরা এখন কি প্রশ্ন ছুড়ে দিলাম তোমাদের জন্য। প্রসঙ্গ কাঠামোর পরিবর্তন করলেও কি এই বেগ একই থাকবে? অর্থাৎ পৃথিবীর চারিদিকে চাঁদ ঘুরছে, নিশ্চয়ই একটা বেগ নিয়ে ঘুরছে। তো যেই বেগ নিয়ে চাঁদ পৃথিবীর চারিদিকে ঘূর্ণায়মান, যদি আমরা প্রসঙ্গ কাঠামোর পরিবর্তন করি তাহলে এই গতিটা কেমন হবে? অথবা মনে করো যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, যদি আমরা প্রসঙ্গ কাঠামো চেঞ্জ করি, অর্থাৎ খেয়াল করো সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, তাহলে কি হচ্ছে? রাত দিন হচ্ছে, আহ্নিক গতি হচ্ছে, তোমরা তো জানো এটা। তাহলে খেয়াল করো, আমরা যদি পৃথিবী থেকে না দেখে এটাকে যদি অন্য গ্রহে গিয়ে দেখি, মনে করো মঙ্গলে গিয়ে আমরা পৃথিবীর গতি আমরা দেখবো, হিসাব করবো, তাহলে কি গতি একই থাকবে? নিশ্চয় না। তার মানে প্রসঙ্গ কাঠামোর পরিবর্তন করলে কি হচ্ছে, আমাদের পুরো হিসাব নিকাশ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। দারুণ, রাইট। হৃদয় বলেছো। মফিজুর রহমান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আমরা পরের বিষয়ে আগাই যে আমরা কি দেখতে চাচ্ছি। তাহলে আমরা এখানে দেখব, কি দেখছি বলতো? আমরা এখানে দেখতে পাচ্ছি একটি বিমান। তো বিমানের মধ্যে আমরা কিছু যাত্রীকে দেখতে পাচ্ছি, আর একটা বিমান উড়ে যাচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমি তোমাদের একটি ভিডিও দেখাতে চাই, দেখি তো এটা রান হয় কিনা। এখানে যদি রান না হয় তাহলে আমি ব্যাখ্যা করব। এইটা দেখাতে গেলে আমাকে আসলে পুরো সিস্টেমটা একটু চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আমি একটু যুক্ত করে নিচ্ছি, সেই পর্যন্ত তোমরা সাথেই থাকো। তাহলে এখানে ভিডিও দেখব আমরা। আচ্ছা, তোমাদেরকে আমি একটা ভিডিও দেখাতে চাচ্ছি। যদি ভিডিওটা আমরা দেখতে না পারি তাহলে আমরা তোমাদেরকে দেখাবো, আমি ব্যাখ্যা করেই বলবো আর কি। ওকে, তোমরা দেখতে পাচ্ছ মনে হয় এবার। স্ক্রিনে কি তোমরা কিছু দেখতে পাচ্ছ? আচ্ছা, কিছুই দেখতে পাচ্ছ না। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি এটি ব্যাখ্যা করি, কারণ পুরো সিস্টেমটা আবার চেঞ্জ করা লাগবে যে জন্য। ঠিক আছে, আমি ব্যাখ্যা করছি। এখানে দেখো, এখানে একটি বিমান উড়ে যাচ্ছে। আসলে আমরা দেখাচ্ছিলাম যে দুইটা বিমান পর পর উড়ে যাবে। আমি স্ক্রিনটা একটু বন্ধ করে দিই, বন্ধ করে দিয়ে তোমাদের সাথে কথা বলি, তাহলে তোমাদের সাথে আমার ইন্টারেকশনটা ভালো হবে। কেমন? আমি যেটা দেখাতে চাচ্ছিলাম যে দুইটা বিমান উড়ে যাচ্ছে। মজার ব্যাপার হলো যে একটা বিমান বুঝলো যে তার জ্বালানি শেষ, জ্বালানি ফুরিয়ে গেছে। তখন সে যদি নিচে ল্যান্ড করতে চায় তাহলে কিন্তু যে ঘটনাটা ঘটবে, এই বিমানটা ক্রাশ করবে। তখন দুইটা বিমান পরস্পরের সাথে কন্ট্যাক্ট করে নিল এবং তারা উড়ন্ত অবস্থায়, চলন্ত অবস্থায় তারা তাদের জ্বালানি ট্রান্সফার করবে। তাহলে খেয়াল করো, দুইটা বিমান পরপর উঠছে, উড়ন্ত অবস্থায় তারা জ্বালানি নিবে। তাই যদি হয়, তার মানে ঘটনাটা অনেকটা এরকম, দুইটা ট্রেন পাশাপাশি যাবে রেল লাইন দিয়ে, দুইজন বন্ধু তারা দুই ট্রেনের জানালা দিয়ে গল্প করতে করতে তারা যাবে। কখন এটা সম্ভব? যখন দুই ট্রেনের গতিবেগ একই সমান থাকবে। কি বিষয়টা বোঝা গেল নাকি যায়নি? তোমরা নিজেরা বলো যে আমি কি বললাম এই জায়গায়।
যে দুইটা ট্রেনে আমরা পাশাপাশি গল্প করতে করতে যেতে পারবো, আবার এমন হবে যে দুইটা বিমানের গতিও যদি একই থাকে তাহলে দুইটা বিমান পরস্পর তারা জ্বালানি এক্সচেঞ্জ করতে পারবে। এটা সম্ভব কিনা? তাহলে এই ক্ষেত্রে আমরা গতি বা স্থিতির কিরূপ সংজ্ঞা দিতে পারি, তোমরা কি একটু বলবে আমাকে? হ্যাঁ, তাহলে তোমরা আমাকে বলো যে এই ক্ষেত্রে আমরা গতির কেমন সংজ্ঞা দেব। কে কে পারো আমি একটু দেখে আসি। গতি কি, জ্বালানি কি? আবার জ্বালানির সাথে গতির সম্পর্ক কোথায়? যখন দুইটা বিমান আসলে একসাথে যাচ্ছে কিন্তু আমরা জ্বালানিটা পেয়ে যাচ্ছি, তার মানে একজন আরেকজনের সাপেক্ষে স্থির, আমি এটা বোঝাতে চাচ্ছি, তাই জ্বালানি নেওয়া সম্ভব হচ্ছে। আবার খেয়াল করো, বিমানের মধ্যে যখন যাত্রীরা বসে আছে তো একজন যাত্রীর সাপেক্ষে আরেকজন যাত্রী তারা কি স্থির নাকি গতিশীল? তারা স্থির, গতিশীল নয়। কিন্তু বিমানটি আবার আমাদের সাপেক্ষে গতিশীল, তার মানে আসলে সবকিছুই ঘটছে কার জন্য? প্রসঙ্গ কাঠামোর জন্য। আমরা যদি প্রসঙ্গ কাঠামোর পরিবর্তন করি আসলে তাহলে পুরো ঘটনাটাই কিন্তু আসলে পরিবর্তিত হচ্ছে। কেমন? তাহলে দেখো, আমরা এখন তোমাদের কাছে একটু জানতে চাই যে কোনো স্থিতি পরম নয়, পরম নয় কোনো গতি, এইটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি একটু বলো তো। কোনো স্থিতি পরম না। হ্যাঁ হ্যাঁ, তোমরা নিশ্চয়ই আমাকে দেখতে পাচ্ছ না? হ্যাঁ, একটু প্রবলেম তৈরি হয়েছিল, তোমরা এখন আমাকে দেখতে পাচ্ছ। ওকে, থ্যাংক ইউ তোমরা সাথে থাকার জন্য। প্রিয় শিক্ষার্থী, তাহলে যেই আলাপটা করছিলাম তোমাদের সাথে যে কোনো স্থিতি আসলে পরম না, তার মানে আমরা যে স্থিতিকে দেখতে পাই, যে বেগকে দেখতে পাই, সেই বেগটাও আসলে ফিক্সড না, প্রসঙ্গ কাঠামোর পরিবর্তন করলে সেই বেগটাও। হ্যাঁ, তোমরা মনে হয় এখন দেখতে পাচ্ছ, যদিও আমি আসলে একটু মনে হচ্ছে যান্ত্রিক ত্রুটি মনে হচ্ছে। তো ঠিক আছে, ওকে। হ্যাঁ, তোমরা এখন দেখতে পাচ্ছ মনে হয় না? ওকে, ফ্যানটা একটু দেওয়া যাবে? ঠিক আছে, আমরা আলোচনা করতে চাচ্ছিলাম যে কোনো বস্তু, হ্যাঁ তোমরা এখন দেখতে পাচ্ছ, ওকে গুড। তা আমরা আলোচনা করতে চাচ্ছিলাম যে কোনো স্থিতি আসলে পরম না, মানে যে বস্তুকে আমরা দেখি ওই স্থিরতাটা আসলে আপেক্ষিক, এটা সবকিছুই আপেক্ষিক, পরিবর্তনশীল, গতিটাও আসলে পরিবর্তনশীল, মানে ফিক্সড না, অ্যাবসোলুট না, সেটাকে আমরা বলছি যে আসলে এটা পরম না। তো এখন আমরা কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, সেটা হলো আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ মানে হলো এরকম, মনে করো আমার সামনে একজন বাসে যাচ্ছে 50 কিলোমিটার/আওয়ার বেগে, আর আমি মনে করো তার পেছনে মোটরসাইকেলে যাচ্ছি 40 কিলোমিটার/আওয়ার বেগে। তার মানে আমার সাথে কিন্তু ওই বাসের গতিবেগ 10 কিলোমিটার/আওয়ার, অর্থাৎ 10 কিলোমিটার/ঘন্টা বেগে উনি। হ্যাঁ সিনিয়র শিক্ষার্থী, তোমাদের একটু সমস্যা হচ্ছে মনে হচ্ছে। তো ঠিক আছে, তাহলে গতি এক থাকবে না, সবকিছুই আপেক্ষিক। গুড, হ্যাঁ তোমরা বলছো আর কি, নিজেরাই বলছো সবকিছুই আপেক্ষিক, ফাইন। আর এই যে বলছিলাম আমরা আপেক্ষিক বেগের ক্ষেত্রে বলছি একটার সাপেক্ষে আরেকটার বেগটা কিন্তু পরিবর্তনশীল হচ্ছে। তার মানে যিনি পর্যবেক্ষক, আমি যদি দেখি আমার বেগ যদি ইউ হয় আর যেই বস্তুটা যাবে তার বেগ যদি ভি হয়, তাহলে আমরা যদি একই দিকে যাই তাহলে এটা পরস্পর বিয়োগ করে দিলেই হচ্ছে। কিন্তু যদি বিপরীত দিকে যায় তাহলে কিন্তু বেগটা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে বেগটা যোগ করে দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনায় আসলে এগুলোই আমরা আলোচনা করলাম। সেই আলোচনার মধ্যে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, ফাইন, হ্যাঁ সবকিছু স্থির হবে, গুড, ওকে ফাইন, হ্যাঁ ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ তোমাদের। তাহলে দেখো, আজকে আমরা আলোচনা করেছি আপেক্ষিক স্থিতি কি, পরম স্থিতি কি, আপেক্ষিক গতি কি, পরম গতি কি, এগুলো আমরা আলোচনায় এনেছি। এবং কোনো কিছুই যে পরম নয় সেটাও আমরা আলোচনার মধ্যে এনেছি, যে সকল গতি আপেক্ষিক গতি, সকল স্থিতি আপেক্ষিক স্থিতি। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমাদের ক্ষেত্রে প্রশ্ন হবে আজকের, আপেক্ষিক বেগ কি? তাহলে আপেক্ষিক বেগ বলতে আমরা বুঝবো যে সেই বেগ যেই বেগটা পরস্পর, অর্থাৎ একজন পর্যবেক্ষক আর যেই বস্তু বেগ আমরা নির্ণয় করব এটা অ্যাবসোলুট না, সেই বেগকে আমরা বলছি আপেক্ষিক বেগ। কেমন? তাহলে আজকের ক্লাসে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করলাম, আজকের ক্লাস আমরা এখানেই শেষ করে দিচ্ছি। তো আজকের ক্লাসে একটু ত্রুটি হয়েছে, ঝামেলা হয়েছে, তো এগুলো নিয়ে তোমরা এই ক্লাসে সার্বিকভাবে সফল করার জন্য তোমাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের ক্লাস